ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে। বিশেষ করে সাথিয়ার জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যেই পলিটিক্যাল পার্টি থেকেই আমাদের এফিলিয়েশনটা থাকুক না কেন, সাথিয়ার উন্নয়নের প্রশ্নে সাথিয়াকে স্বনির্ভর বানানোর ক্ষেত্রে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সাথিয়া উপজেলা পাবনা 1 আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য পাবনা 1। স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না, আপনাকে 30 সেকেন্ড যদি বলতে বলা হয় আপনার সিদ্ধান্ত মতো কোনটি বলতে চান? জি, দেখেন, আমার নির্বাচনী এলাকা সাথিয়া উপজেলা। আমার যেটা স্বপ্ন, একটি স্বনির্ভর সাথিয়া গড়ে তোলা, যেটা শান্তিপূর্ণ হবে। আমার এলাকা এটা 5 লক্ষাধিক মানুষের বসবাস। এখানে আপনার 10টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে। এখানে আমাদের যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে সমস্যা ও সম্ভাবনা দুইটার কথাই আপনাকে বুঝতে হবে। এখানে আমাদের সমস্যা যেগুলো রয়েছে, অবকাঠামোগত সমস্যা রয়েছে, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। আমাদের প্রধানতম নদী যে ইছামতি নদীটা, এই ইছামতি নদী দূষণের কারণে কচুরিপানা এবং এটাকে বদ্ধ জলাশয় আখ্যা দিয়ে যেভাবে দীর্ঘদিন ধরে মেরে ফেলে এই মানুষকে মানে সুবিধাভোগী এক শ্রেণীর কাছে লিজ দিয়ে এটার মানে ওভারঅল সুবিধার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে। ছোটোবেলা আমরা যখন যেতাম সাথিয়াতে, এই নদীতে গোসল করতাম, এখন এই নদীতে নামার মতো পরিবেশ নেই। তো তার স্বাস্থ্য সমস্যা রয়েছে, মানসম্মত স্কুল কলেজ মাদ্রাসার অভাব রয়েছে। এগুলা সমস্যা। সম্ভাবনার দিক যদি বলেন, আমাদের সাথিয়া কৃষিপ্রধান একটা উপজেলা। দেশের সিংহভাগ যে পেঁয়াজটা রয়েছে এটা পাবনাই মেনলি হয় 33%, সেখানে আমাদের সাথিয়াতে আবার 13% পেঁয়াজ উৎপাদন হয়। এর পাশাপাশি পাটের জন্য একটা সম্ভাবনা হয় এলাকা। তো এইগুলা আমরা সম্ভাবনাকে যদি কাজে লাগাতে পারি, সমস্যা যেগুলো রয়েছে, আরও সামাজিক বিভিন্ন সমস্যা রয়েছে। মাদক একটা সারা দেশব্যাপী সমস্যা, আমাদের সাথিয়াতে একটা বড় সমস্যা। আমাদের সাথিয়ার যে 2 মুখের যে কিছু হাট রয়েছে, হাট বাজার রয়েছে, চতুরহাট, আপনি পাবনায় যদি যেয়ে থাকেন, সাথিয়া বেড়ার মাঝামাঝি একটা জায়গা আর কি, এটা সাথিয়ার পার্ট ছিল। বড় হাট, এই বড় হাট এটাকে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে সাথিয়া থেকে কেটে বেড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এটা নিয়ে মানুষের কিছু মানে চাওয়া পাওয়া, আশা না পাওয়ার বেদনা রয়েছে। আমরা আসবো পর্যায়ক্রমে। জি জি জি। এগুলো সবকিছুকে আমরা যদি মোকাবেলা করে একটা স্বনির্ভর সাথিয়া গড়তে চাই, তাহলে আমাদেরকে টেকসই নগরায়ন এবং জনপদের বিষয়টা চিন্তা করতে হবে আর কি। ধন্যবাদ। সাথিয়া উপজেলাকে এবং আপনার আসনকে একজন বহিরাগত অথবা একজন প্রবাসী কিভাবে ভৌগোলিকভাবে চিনবে, এবং সেই সাথে আপনি যদিও সম্ভাবনার কথাগুলো বলছেন, আরেকবার আমরা 3টি সমস্যা একেবারেই ধরে ধরে আমরা জানতে চাইবো, এবং সেই সমস্যাগুলো এখনো সমাধান কেন হচ্ছে না আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন। একজন প্রবাসী কিভাবে চিনবে? সারা বাংলাদেশে পাবনা মানে, সাথিয়া মানে, মানুষ একটা ডেইরি যেই গরুর কথা চিন্তা করে, দুধের কথা চিন্তা করে, পাবনার যে ঘি আছে ঘিয়ের কথা চিন্তা করে। তো এই ক্ষেত্রে আমাদের এই ঐতিহ্যটা, এটাকে লালন করা, এটাকে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটাকে কেন্দ্র করে আমাদের সাথিয়াকে কিভাবে গড়ে তোলা যায়, এটা একটা বড় বিষয়। মানুষ নিজেই নিজের ভাগ্য উন্নয়ন করতে চায়। এক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি হিসাবে কিংবা সরকারে যারা আছেন, তাদের কাজ হলো এটাকে ফ্যাসিলিটেট করা। কিভাবে আমি ফ্যাসিলিটেট করব মানুষ যাতে করে নিজের ভাগ্য উন্নয়ন করতে পারে। এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে যেগুলো, সেগুলো করতে হবে। মানুষের কর্মক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে। মানুষকে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এই তিনটা খাতকে আমি বড় মনে করি। আর সামাজিক সমস্যাটা, এটা আমার এলাকার স্পেসিফিক সমস্যা না, সারা দেশের সমস্যা। এটা আমরা একলা মাদকের সমস্যা মোকাবেলা করে উল্টায় ফেলতে পারবে, এটা আমি মনে করি না। কিন্তু আপনার তো চেষ্টা থাকবে, আপনি তো এখন সংসদ সদস্য। আপনার কি মনে হয় যে সমস্যাগুলোর কথা বললেন, এটি তো আসলে আমার মনে হয় যে আজকের সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা।
এতদিনেও সমস্ত সংসদ সদস্য অথবা সবারই যদি বাক্য একই থাকে যে সমস্যার সমাধান করতে হবে, আসলে সমস্যাগুলো সমাধান হয় না কেন? এটার পেছনে আসলে কি কারণ? এটার পিছনে যে বড় কারণটা সেটা হলো কিছু স্বার্থবাদী মহল রয়েছে, কায়েমে স্বার্থবাদী মহল। এরা মানুষের সমস্যাকে পুঁজি করে ব্যবসা করে লাভবান হয়। ধরেন আমি ইছামতি নদীর কথা বললাম, এই নদীটা কিন্তু বড় নদী, একেবারে ইছামতি নদীটা সাথিয়ার একেবারে মাঝামাঝি দিয়ে বয়ে যাচ্ছে। যেমন বলেছি, ছোটোবেলায় আমরা ব্রিজ থেকে লাফিয়ে পানিতে পড়তাম, স্বচ্ছ পানি ছিল, একটা ভালো একটা পরিবেশ ছিল ওই নদী কেন্দ্রিক। এখন এটা কচুরিপানায় ভর্তি, দুই দিকে স্লুইস গেট দিয়ে এটাকে বদ্ধ জলাশয় বানিয়ে ফেলা হয়েছে। সমস্যা যেটা হচ্ছে, এতে করে ওই ভূগর্ভস্থ পানির লেয়ারের উপরে চাপ পড়ছে। এই মানুষ নদীর পানি ব্যবহার করতে পারে না, টিউবওয়েলের পানি ব্যবহার করে। অতিরিক্ত ব্যবহারের কারণে আর্সেনিকের সমস্যা দেখা যাচ্ছে। আপনার সুপেয় পানির প্রচণ্ড অভাব, ব্যবহার করার জন্য যে পানি আছে সেটার প্রচণ্ড অভাব। নদীটা যদি পরিষ্কার থাকতো, মানুষের গোসল, অন্যান্য ব্যবহার্য যে কার্যক্রম এই নদীর পানি দিয়ে মানুষ মেটাতে পারতো, সেটা পারছে না। এখানে মানুষ কি করছে, কিছু স্বার্থবাদী মহল যেটা বললাম, তারা কি করছে, এটা বদ্ধ জলাশয় হওয়ার কারণে তাদের সুবিধা হয়েছে যেটা, এটাকে তারা প্রজেক্ট আকারে নিয়ে মাছের ব্যবসা করছে, মাছ চাষ করে তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। আমি নির্বাচনের আগে বলেছিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে জাল জার জলাতার এই নীতির যেন বাস্তবায়ন হয় বাংলাদেশে, বিশেষ করে আমাদের এলাকায়, সে ব্যাপারে ব্যবস্থা নেব। আমি প্রথমে নির্বাচিত হওয়ার পরপরই জেলা প্রশাসকের বরাবর একটা চিঠি দিলাম যে এই ইছামতি নদীকে উন্মুক্ত করে দিতে হবে। মানে প্রথম লেটারটাই কি আপনি ইছামতি নদীকে নিয়ে দিয়েছি। সেখানে আমি যেহেতু আইনজীবী, আইন নিয়ে কিছু ঘাটাঘাটি করেছি, যে নদী তো আসলে এভাবে আপনি লিজ দিতে পারেন না, এটা উন্মুক্ত জলাশয়। এরা যেটা করেছিল, তারা উপজেলায় একটা রেজলিউশন নিয়েছিল যে এটা যেহেতু বদ্ধ জলাশয়, এটাকে আমরা লিজ দেব। আমি এই চিঠিটা উদ্ধার করে তারপরে এটা দিলাম যে এটা বদ্ধ জলাশয় হবে না, কারণ নদী সংরক্ষণ কেন্দ্রিক সুনির্দিষ্ট আইন রয়েছে, লিজ সংক্রান্ত সুনির্দিষ্ট আইন রয়েছে, সেখানে আপনি নদীকে লিজ দিতে পারেন না। আমার চিঠির পরিপ্রেক্ষিতে এই চিঠি জেলা প্রশাসকের দপ্তর থেকে আবার এনকোয়ারি করা হয় আমাদের উপজেলা যারা এটা ব্যবস্থাপনা করেন। প্রথমে আমি দেখলাম তারা একটা দায় সারা গোছের চিঠি দিয়ে দিল যে না, এটা বদ্ধ জলাশয়, এই জন্য আমি তো খুব সাংঘাতিক রিয়াক্ট করেছি। এটা তো বদ্ধ জলাশয়, আপনার আখ্যা দিলেন, আপনার তো বেআইনি কাজ করেছেন। এটা কতদিন আগের কথা বলছেন? আমাদের তো 3 মাস, আমরা 2 6 মাস, মাস, এটা 2 মাস 3 মাসের মতো, 2 মাস, 3 মাস, অর্থাৎ নির্বাচিত হওয়ার 3 মাস পর। 3 মাস পরে আমি চিঠি দিয়েছি প্রথম মাসে। এরপরে যেহেতু আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে, এটা জেলার থেকে পাঠানো হয়েছে উপজেলার মনে হয় 1 মাস পরে একটা রিপোর্ট দিয়েছিল। পরে আমি আবার যখন এটা শক্ত করে ধরলাম, তারা আবার একটা রিভাইজড দিয়েছে যে না, এটা নদী, এই নদীকে আসলে তারা সুপারিশ করেছে যে এটাকে লিজ দেওয়া ঠিক হবে না, এটাকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। তো এই যে দেখেন, এই যে একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তাদের ব্যক্তিগত বেনিফিটের জন্য, মাছ চাষের জন্য এই গোটা 5 লক্ষ মানুষের একমাত্র যেই নদী, সেই নদীটাকে মানে কুক্ষিগত করে রেখেছিল। এইটা একটা বড় সমস্যা। উন্নয়ন কেন হয় না? তো আপনার এই নদীর এই জায়গা থেকে এখন বর্তমান অবস্থাটাও বলবেন যে এখন কি কোন অবস্থানে আছে? না, এখন তো উপজেলা থেকে আবার জেলায় গেছে। তো জেলা থেকে এটা আবার যাবে পানি সম্পদ মন্ত্রণালয়ে, সেখান থেকে এটা যখন পাস হয়ে আসবে তখন এটাকে উন্মুক্ত করা হবে। এটা নিয়ে আমি সংসদে বলেছি, সংসদে আমার বাজেট বক্তৃতায় এই সমস্যার ব্যাপারে বলেছি এবং ক্যাটাগরিক্যালি বলেছি যে আমাদেরকে জাল জার জলাতার এই নীতির বাস্তবায়ন করতে হবে। এটা নদী সম্পদ, খাল, নদী নালা, বিল, এটা দেশের সম্পদ, এটার সুবিধাভোগী সারা দেশের জনগণকে হতে হবে। এটাকে লিস্ট দিয়ে কিছু সংখ্যক মানুষকে এটা সুবিধাভোগী বানালে দেশের ক্ষতি। তো আমার কথার পরিপ্রেক্ষিতে সেদিন ডেপুটি স্পিকার মহোদয় ছিলেন, তিনিও বলেছেন যে আমাদের সকলের এলাকাতেই আমরা এই ধরনের সমস্যা ফেস করছি। এবং পরে আমরা দেখলাম যে সরকার মনে হয় নীতিগতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছে, জাল জার জলাতার এই নীতির আলোকে দেশের নদী নালা, খাল, বিলকে উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা তাকিয়ে আছি, এটা আইনি ভিত্তি পাক, এটা আমরা চাই। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, যেহেতু আপনার কথায় আপনি উল্লেখ করেছেন যে মাননীয় স্পিকার মহোদয় বলেছেন যে এটি সারা দেশেরই একটি সমস্যা। আপনি যেহেতু নির্বাচিত হওয়ার প্রথম চিঠিটি আপনি এই জলাশয় নিয়ে দিলেন, আপনার কি মনে হয় যে আপনি যেভাবে লেগে আছেন এভাবে থাকলে কি আপনার এই কাজটা কি সমাধান হওয়া সম্ভব, নাকি এর মধ্যে বড় কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যেটি আপনার চ্যালেঞ্জ যেটা মানে
দেখা যায় যে যারা কায়েমি স্বার্থবাদী মহল যারা আছে সারা দেশে নদী নালা খাল বিল যারা দখল করে আছে এরা তো শক্তিশালী, এবং এটার ভাগ শুধুমাত্র যারা ব্যবসা করছে মৎস্য ব্যবসা করছে তারা না, এটা প্রশাসনেও যায়। কিন্তু এই কথাটি আপনি যখন নির্বাচিত সংসদ সদস্য হননি তখন ঠিক ছিল, এখন তো আপনি নির্বাচিত সংসদ অবশ্যই, সদস্য, অবশ্যই। আমাদেরকে এখন তো সাধারণ মানুষ, আপনার আসনে মানুষ কিন্তু আপনার দিকেই তাকিয়ে থাকবে যে আপনি তাদের আমি MP মনে করি এটা সম্ভব এবং এটা আমাদেরকে করতেই হবে। ইনশাআল্লাহ এটা আমরা করব, নদী মুক্ত করে দিব। এক্ষেত্রে ওই দুই দিকে দুটো স্লুইস গেট আছে, এটা আমাদের দরকার আছে, কিন্তু এটাকে একটা নিয়মিত নিয়ম করে এখন যেটা হচ্ছে যে তারা স্লুইস গেটগুলো বন্ধ করে দেয়, যখন খোলার দরকার খোলে না, যখন বন্ধ করার দরকার বন্ধ করে না, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় অপরিকল্পিতভাবে বেশি পানি চলে আসে। আর এটা বন্ধ করে রাখার ফলে দেখা যায় যে পানিটা স্থবির থাকার কারণে কচুরিপানা সহ অন্যান্য সমস্যার উদ্ভব হয়। কিন্তু এখানে কি কোনো সমন্বয়হীনতার কোনো অবশ্যই দিক দেখতে পাচ্ছেন এখানে? সমন্বয়হীনতা রয়েছে, বড় সমন্বয়হীনতা রয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের এরকম কোনো নিয়ম নাই যে কখন স্লুইস গেট খুলতে হবে কখন বন্ধ করতে হবে। এখন তারা যেটা আছে যে ইউনো অফিস থেকে বললে তখন তারা খুলে দেয়। ইউনোকে আমি বলেছিলাম যে এটা খোলা হয় না কেন, তখন বলছে যে স্যার এটা আমরা খোলার জন্য যখন বলি তখন বলে ইঞ্জিনিয়ার নাই, এইটা সমস্যা ওইটা সমস্যা, দেখা যায় খোলা হয় না। আমি এটা পানি মন্ত্রীর সাথে আমি লেটারটা দিয়েছিলাম জেলা প্রশাসককে, এটা আবার ওনাকে ফরওয়ার্ড করেছি, ওনার সাথে আমি কথা বলেছি। এটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে আমাদেরকে এবং এটা করা সম্ভব, এটা আমরা ইনশাল্লাহ করবো। আমরা সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি, সিদ্ধান্ত হলেই এটাকে কিভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় আমরা এটা তদারক করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত হওয়ার আগে আপনি যখন মানুষের কাছে যাচ্ছিলেন তখন আপনার আসনে মানুষ যে ধরনের প্রত্যাশা করছিলেন আপনার কাছে, এখন আপনি নির্বাচিত সংসদ সদস্য, এখন কি একই প্রত্যাশা করছে নাকি আসলে প্রত্যাশার জায়গা একটু ভিন্ন হয়েছে? এবং সেই সাথে যে সমস্ত প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নের একটি কথা বললেন যে আপনি নদী দূষণের যে বিষয়টি উল্লেখ করেছেন, এছাড়াও কি আরো কোনো প্রতিশ্রুতি দেওয়া ছিল যেটি বাস্তবায়নের প্রতিশ্রুতি পথে দেওয়া আপনি ছিল, আমরা এগোচ্ছেন? কৃষকের জন্য কাজ করব বলেছিলাম। কৃষকদের এটাও শুধুমাত্র আমার এলাকা কেন্দ্রিক না, আমার এলাকায় যেহেতু পেঁয়াজ চাষি বেশি, পেঁয়াজ চাষিদের সাথে আমি কথা বলেছি, মাঠে গিয়েছি। তাদের যখন তারা চাষ করে তখন সারের উচ্চ মূল্য, বাজারে দেখা যায় যে ডিলারদের কাছ থেকে সার পাওয়া যায় না ন্যায্য মূল্যে, পরে বাজার থেকে খোলা বাজার থেকে কিনতে গেলে বেশি পয়সা দিয়ে কিনতে হয়, এটা একটা বড় সমস্যা। আবার যখন তারা এই বেশি উচ্চ মূল্যে এই ফসলটা ফলায় বিক্রি করতে গেলে তখন দেখা যায় যে দাম তারা কম পাচ্ছে। এটা আসলে সরকারকে আরো ভাবতে হবে। প্রচলনটা আসলে শুরু হলো কোথা থেকে? এটা 10-15 বছরের এর আগে আমরা শুনিনি এটার কথা। 10-15 বছরের মধ্যে হয়েছে খুব সম্ভব, আরও হয়তো একটু বেশি আগে হতে পারে, কিন্তু আমি আমার 2006-10 সাল পর্যন্ত ছিলাম, তো সেই সময় এগুলোর কথা আমি শুনি নাই সেভাবে, থাকলেও থাকতে পারে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে, কিন্তু এটা এখন মনে হচ্ছে যে একটা কাস্টমস হয়ে গিয়েছে। এবং আইনিগতভাবে কোনো এটার না, এটা জরিমানা করছেন ভোক্তা অধিকার, কিন্তু তাদের যেহেতু লোকবলের অভাব রয়েছে এক্ষেত্রে ঠিক মতো করে সেভাবে সুরাহাটা কৃষকরা পাচ্ছেন না। তো এইবারে সার সংকটটা মনে হয় একটু বাড়বে, এটা তো গ্যাস সংকটের কারণে অন্য সমস্যার খুব কারণে। সুন্দর একটি পয়েন্ট আমরা ভুলে যাব, আমরা আলোচনায় আসি। সারের যে ডিলারের কথা বললেন, আমরা যতটুকু জানি যে সংসদেও এটি নিয়ে কথা হয়েছে, সারের ডিলার নিয়োগ প্রক্রিয়াটা, এটা নিয়ে আপনি কি বলতে চান আপনি একজন ব্যারিস্টার হিসেবে? এটা আসলে স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত। সরকার এখন কৃষক কার্ড দিচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ। অনেক সময় অভিযোগ থাকে যে এক পরিবারই একাধিক সারের ডিলার থাকে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আপনার আসনে এ ধরনের আছে কিনা? সমস্যা তো অবশ্যই আছে, সারের ডিলারশিপ নিয়েও আপনার এখানে মহা দুর্নীতি আছে। এখানে প্রশাসনকে ঘুষ দিয়ে ডিলারশিপ নেওয়া, একই পরিবারের কথা বললেন, এরকম অনেক ধরনের অনিয়ম রয়েছে। সার কেন্দ্রিক যে কমিটিটা হয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশের স্বার্থে সারের কমিটি যেটা আছে সেখানে একজন আছেন কৃষক দলের একজন বড় নেতা, আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমি বলেছি দেখেন, কৃষকদেরকে যদি আমাদেরকে বাঁচাতে হয় এই সার ব্যবস্থাপনা, এটাকে আমাদেরকে নিয়মতান্ত্রিক করতেই হবে, স্ট্রিমলাইন করতে হবে। তো উনি কথা দিয়েছেন। এখন তো উন্নত প্রযুক্তির যুগ, আপনি কৃষক কার্ড দিচ্ছেন, সেটাকে যদি স্মার্ট কার্ড করেন, প্রত্যেক কৃষক আমাদের প্রত্যেক জায়গায় ব্লক সুপারভাইজার রয়েছে, এরা খুব সহজেই বের করতে পারে যে একটা কৃষক কতটুকু জমি চাষ করছেন, সেই অনুযায়ী তার স্মার্ট কার্ডে অটোমেটিক্যালি একটা অ্যালটমেন্ট থাকবে, সেই অনুযায়ী তাকে দেওয়া হবে।
যখনই আমরা উপর লেভেলে কথা বলি তখন বলা হয় সারের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু যখন নিচের দিকে আমরা যাই তখন বাজারে সার নেই। এইখানে তো এখানে শুভঙ্করের ফাঁকি আছে। আবার কৃষকরা যখন খোলা বাজারে যান তখন তারা বেশি মূল্যে সার পান। এখানে এই বিষয়টাকে একটু সমন্বয় করতে হবে। এক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে। সমস্যা যেটা রয়েছে, আমি আমার কৃষি অধিদপ্তর যারা রয়েছে তাদের সাথে আমি বসেছিলাম। ওনারা বলেছেন কৃষকদের কিছু সমস্যা রয়েছে, যেটা যে কৃষকদেরকে আমাদেরকে এডুকেট করতে হবে। দেখা যায় যে যেই জমিতে যতটুকু সার প্রয়োজন তার থেকে অনেক সময় বেশি তারা ইউজ করেন, মনে করেন বেশি সার ইউজ করলে হয়তো বেশি ফসল পাওয়া যাবে। ব্যাপারটা সত্য না। তো কৃষক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে ওদের। আমি দেখেছি খুব ভালো ট্রেনিং দেন ওনারা। কৃষকদের আরেকটা যেটা সমস্যা, এটা স্বাস্থ্যগত সমস্যা, একটা ঝুঁকি রয়েছে। কৃষকরা যখন কীটনাশক দেন পর্যাপ্ত প্রোটেকশন তারা নেন না, যার কারণে ক্যান্সারের হারটা কিন্তু কৃষকদের মধ্যে অনেক বেশি, এটা বাড়ছে। এজন্য কৃষকদেরকে আমাদের 100% কৃষকদেরকে যাতে করে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়। ব্লক সুপারভাইজার যারা রয়েছেন তাদের মানে সব জায়গায় ব্লক সুপারভাইজার নেই। দেখা যায় যে এক জায়গায় ব্লক সুপারভাইজার 2-3 জায়গায় কভার করতে হচ্ছে। এক্ষেত্রে সকল জায়গায় ব্লক সুপারভাইজারদের নিয়োগ দিয়ে তাদেরকে তদারকি করে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনার এই বিষয়টাকে যদি স্ট্রিমলাইন করা হয় তাহলে আমাদের দেশের জন্য উপকার হবে। এবং এটি কি একমাত্র সমাধানের পথ? না, এটি সমাধানের পথ আমি বলে মনে করি। এখন হলো সমন্বয়। এই সমন্বয়টা আপনি কাদের সঙ্গে চাচ্ছেন? প্রশাসন থেকে শুরু করে কারা এখানে প্রশাসন সমন্বয় থেকে করতে শুরু পারে? করে আপনার একেবারে গ্রাসরুট লেভেলে কৃষক পর্যন্ত এটার একটা সমন্বয় লাগবে। মাঝখানে আমাদের কাজ হলো এটা ওভারসিং। আমরা তো প্রশাসনের পার্ট না, আমরা এক্সিকিউটিভও না, আমরা হলাম লেজিসলেচার। আমাদের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, নীতিগত সিদ্ধান্তগুলো নেওয়া। কিন্তু যেহেতু আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, জনগণের একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে, প্রত্যাশা আছে যে এই বিষয়গুলো আমরা একটু তদারক করব। আমাদের বিরোধী দলের সদস্য হিসেবে তদারকির লিমিটেশন রয়েছে। আমাদের কথা তো প্রশাসন সবসময় শুনবে, নট নেসেসারিলি। তারপরে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি যেটা বলেছি যে যে কোনো কাজ আমরা করব এটা স্বচ্ছতার সাথে করব। আমাদের লিমিটেশন থাকতে পারে, অনেক ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে, রিসোর্সের সমস্যা থাকতে পারে, কিন্তু স্বচ্ছতার যেন কোনো অভাব না থাকে। আপনার এই কথা থেকে আমরা আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনার আসনের মানুষের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কেমন, এবং সেই সাথে জবাবদিহিতা মানে আপনার কাছে আসলে কি? জবাবদিহিতা যেটা, সেটা হলো আসলে তো আমরা সংসদ সদস্য হিসাবে আমাদের কাজ হলো আইন প্রণয়ন, যেটা বললাম। এক্ষেত্রে জনগণের কথা আমরা কতটুকু এফেক্টিভলি সংসদে তুলে ধরতে পারছি এতটুকু আমার দায়িত্ব। কিন্তু এর পাশাপাশি যেহেতু আমাদের একটা পলিটিক্যাল কালচার গড়ে উঠেছে যে এমপি মানে এলাকার অনেক দায়িত্বে, কিন্তু আসলে প্রশাসনিক কোনো দায়িত্বে কিন্তু আমরা নেই সেভাবে। কিন্তু প্রশাসনে অফিসিয়ালি নেই, কিন্তু Officially যে নেই। কোনো কাজের Exactly ক্ষেত্রে তো সেটাই, এমপির হ্যাঁ। কনসার্ন ছাড়া তো সম্ভব হয় না অবশ্যই বাস্তবতায়। এই দৃষ্টিকোণ থেকে জনগণের এই হকটাকে আমরা আদায় করতে পারছি কিনা, এই জবাবদিহিটা আমরা যদি গণশুনানি করতে থাকি রেগুলারলি, করছি আমি, এক্ষেত্রেই জনগণ আমাকে জবাবদিহি তার আওতায় নিয়ে আসতে পারবে। এবং এই এর থেকেই আমরা আমাদের যেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো রয়েছে, এক্ষেত্রে আমরা সেখানে আমাদের কার্যক্রমের একেবারে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। জনগণ এখান থেকে আমাদের যে আমরা কি করছি একটা সুস্পষ্ট ধারণা পাবে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমাদের অনুষ্ঠানের নাম ভিন্ন মতে সহমত। আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনার আসনের এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন, এবং সেই সাথে সেই প্রতিদ্বন্দ্বীর 3টি ইতিবাচক গুণ বলবেন যেটি আপনি স্বীকার করেন। আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জনাব শামসুর রহমান। আমি নির্বাচিত হওয়ার পরপরই ওনার বাসায় গিয়েছি, ওনার সাথে কথা বলেছি। উনি মানুষের সাথে মেশেন, মানুষের এলাকায় থাকেন, এটা একটা ভালো দিক। বিএনপির মধ্যে অনেক ধরনের গ্রুপ আছে, ওটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু ইতিবাচক কথা বলবো বলেই এখানে এসেছি। মতপার্থক্য থাকবেই। পলিটিক্যাল যে প্রোগ্রাম বিএনপিও দিবে, জামাতও দিবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি বলছি না সবাইকে পাবনায় জামাত হয়ে যেতে হবে কিংবা সাথিয়ায় জামাত হয়ে যেতে হবে, কিন্তু সাথিয়ার প্রশ্নে, এবং একই সাথে আমি বলেছি ওটাও যে ফ্যাসিবাদের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে। বিশেষ করে সাথিয়ার জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যেই পলিটিক্যাল পার্টি থেকেই আমাদের এফিলিয়েশনটি থাকুক না কেন, সাথিয়ার উন্নয়নের প্রশ্নে, সাথিয়াকে স্বনির্ভর বানানোর ক্ষেত্রে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, এটা আমি বলেছি। ধন্যবাদ। আপনার আসনের যে তরুণ সমাজ রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো চিন্তাভাবনা আছে কিনা, এবং সেই সাথে নির্বাচনের পরে আপনি তাদের এই কর্মসংস্থানের জন্য
কোনো কিছু করছেন কিনা বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে খুব কিনা? ভালো প্রশ্ন করেছেন। আমরা নির্বাচিত হওয়ার আগে আমার শহীদ পিতামহ রহমতুর রহমান নিজামী, ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি। সেই ফাউন্ডেশনের ব্যানারে আমরা ক্যারিয়ার সামিট করেছিলাম। সেখানে দেশের যারা এই ক্যারিয়ার কেন্দ্রিক কাজ করেন তাদেরকে নিয়ে এসে আমরা মোটিভেশনাল যে বিষয়টা রয়েছে, প্রায় 5,000 ডেলিগেট ছিল সেখানে, সবাই স্কুল কলেজ লেভেলের ছাত্রছাত্রীরা ছিলেন। এটা আজ থেকে কতদিন আগে? গত বছর সেপ্টেম্বরে। গত বছর সেপ্টেম্বর। এই বছর সেপ্টেম্বরে আমার একটা একই ধরনের ক্যারিয়ার ফেয়ার করার ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি না যে আমাকে একেবারে মুখে তুলিয়ে কাউকে চাকরি দিতে হবে। আমি চাই আমাদের যে যুব সমাজটা রয়েছে তাদেরকে চাকরি পাওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের একটা ব্রিজ করার চিন্তা ভাবনা আছে। এটা কাজ করবে। আসলে যে আমার যে স্বপ্ন স্বনির্ভর সাথিয়া, এটার একটা বড় অংশ কিন্তু এই যুব সমাজ, তরুণ সমাজকে এই কর্মমুখী করে তোলা, তারা যেন দেশের উন্নয়নে, বিশেষ করে সাথিয়ার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেজন্য তাদেরকে গড়ে তোলায়। আমি চাচ্ছি একটা আইটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য হাতে কলমে আইটি ট্রেনিং দেওয়া হবে সেখানে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টার্ন নেয় 2-3 বছরের চুক্তিতে। বাংলাদেশে যেহেতু খরচটা অনেক কম, যারা ব্যাকএন্ডে কাজ করবে আইটির এই সেক্টরে, তাদেরকে আমি আমার এলাকা থেকে নট নেসেসারিলি শুধু আমার সাথিয়া, সারা বাংলাদেশেই হতে পারে, এদেরকে কাজ করার সুযোগ এই বিভিন্ন কোম্পানির সাথে নেটওয়ার্কিং করিয়ে দেওয়া, এটা করতে চাই আমি। ধন্যবাদ। একটি অঞ্চল বা একটি আসনের সার্বিক উন্নয়নের পেছনে আসলে আইন শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এই আইন শৃঙ্খলা বাহিনী অথবা আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের নিজেদের কি কোনো উদ্যোগের প্রয়োজন আছে, বা স্কুল কলেজ থেকে বা ফ্যামিলির থেকে আইন মানার ক্ষেত্রে কি কোনো বিষয়ে ধারণা দেওয়ার প্রয়োজন আছে মনে হয় আপনার? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কয়েকটা দিক রয়েছে। একটা হলো আপনার বিভিন্ন হাট বাজারে চাঁদাবাজি হয়, তারপরে বিভিন্ন গ্রুপ যেগুলো থাকে, পলিটিক্যাল গ্রুপ হতে পারে, অনেক সময় দেখা যায় যে গোষ্ঠীগত দ্বন্দ্বগুলো হয়, আধিপত্য বিস্তার কেন্দ্রিক অনেক সময় দেখা যায় যে গ্যাং গড়ে ওঠে, এদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আর একটা বড় দিক রয়েছে আপনার আমাদের এলাকার চরমপন্থার একটা বিষয় রয়েছে, নকশাল, বিশেষ করে ওই অঞ্চল, ওইদিকে আমাদের একটা পার্ট, সেখানে এটার কিছুটা উপদ্রব রয়েছে, এটা বাড়ছে আমি শুনছি। ওটা একটা দিক রয়েছে। আরেকটা হলো মাদক এর বিস্তার, প্লাস এটাকে কেন্দ্র করে যে কর্মকাণ্ডগুলো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এই সকল কিছুর ক্ষেত্রে সামাজিক প্রতিরোধটা কিন্তু একটা সামাজিক প্রতিরোধ এবং সচেতনতা একটা বড় বিষয়। কিন্তু শস্যের মধ্যে ভূত থাকলে তো ভূত তাড়ানো কঠিন। দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারাই দেখা যাচ্ছে মাদক যারা কারবারি, তাদের সাথে লিয়াজো করে তারা নিচ্ছে, মাসহারা নিচ্ছে, তাদেরকে ধরছে না। প্রশাসনের একটা অংশ মাদক ব্যবসায়ীদেরকে যদি প্রশ্রয় না দেয়, তাহলে মাদক ব্যবসায় এই পর্যায়ে যাওয়াটা অসম্ভব বিষয়। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের নাম ভিন্ন মতে সহমত, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এসডিজি গোলের 17টি থিম এখানে দেয়া আছে। আপনার আসনের জন্য কোনটি আপনি বেছে নেবেন? এবং যদি আমি মনে করি টেকসই নগর ও জনপদ, এটা বড় বিষয়। আমি প্রথমে বলেছি যে মানুষকে আমাকে একেবারে মুখে তুলে খাইয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমাদের দরকার যেটা, একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এমন একটা ব্যবস্থা গড়ে তোলা, সিস্টেম ডেভেলপ করা, যেখানে মানুষ নিজেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ প্রশ্ন দিয়ে আপনি শেষ করবেন। সেটি হলো, ভিন্নমত থাকতে পারে কিন্তু রাষ্ট্রের স্বার্থে, আপনার আসনের স্বার্থে সহমত হওয়া প্রয়োজন কোথায়, এবং সেই সাথে আপনি আপনার পক্ষ থেকে আপনার আঞ্চলিক ভাষায় আপনার আসনের মানুষের উদ্দেশ্যে কিছু যদি বলে দিতে চান জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে আজকে আমার এখানে ডেকে আমাকে আসলে এলাকার উন্নয়নের ব্যাপারে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে দেখেন, যদি আমরা রাজনৈতিক হানাহানিতে পরস্পরের সাথে লিপ্ত থাকি, এটা কিন্তু সকলে ক্ষতিগ্রস্ত হবে এবং হেরে যাবে বাংলাদেশ। কিন্তু যদি আমরা উন্নয়নের স্বার্থে আমরা এখানে পরস্পরকে সহযোগিতা করি, আমি মনে করি যে সকলেই এখানে জিতবে, বাংলাদেশ জিতবে। এটাই আমার মেসেজ। এজন্য আসুন আমরা সকলে মিলে সাথিয়ার স্বার্থে, সাথিয়ার যত দল মত নির্বিশেষে এই কথাটি আপনার শিকড়ের একটি ভাষা, আঞ্চলিক লোকাল ভাষায় বলে দিলে ভালো হয়।
আসলে আমি এইভাবেই কথা বলে অভ্যস্ত, তো আমি আলাদাভাবে কোনো মানে ইয়েতে কথা বলতে পারি না। এলাকার মানুষের সাথেও এভাবে কথা বলি। হয়তো আমার সাথে যদি কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে তখন হয়তো আমি ওইভাবে কথা বলবো, কিন্তু এভাবে করে আলাদা করে কথা বলার এটা নেই। তো আমার এলাকার মানুষের কাছে আমার ওটাই যেটা বিষয়, মানুষ হিসাবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। এক্ষেত্রে পারস্পরিক যে সহিষ্ণুতা, এটা আমাদেরকে বাড়াতে হবে। পরস্পরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে, ইতিবাচক দৃষ্টিতে দেখে আমাদেরকে কয়েকটা বিষয়ে খুব জিরো টলারেন্স, দুর্নীতি জিরো টলারেন্স, এরপরে যে সামাজিক ব্যাধিগুলো রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এইগুলোকে জিরো টলারেন্সে নিতে হবে। নিয়ে আমরা এগুলোর ভিত্তিতে সমাজে একটা আমরা সৌহার্দ্যপূর্ণ, একটা সম্প্রীতিপূর্ণ যদি পরিবেশ তৈরি করতে পারি, টেকসই নগরায়ন যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ, আমি মনে করি আল্লাহর উপর ভরসা করে আমি বলতে পারি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের একটা টেকসই নগর হিসাবে আমরা সাথিয়াকে স্বনির্ভর সাথিয়া হিসেবে গড়ে তুলতে এবং পারবো। আমরাও আশা করি এবং বিশ্বাস করি আপনি সেভাবেই কাজ করে যাবেন মানুষের জন্য। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। দর্শক, ভিন্নমতের সহমত আগামী পর্ব দেখার জন্য আমরা আজ এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।